খিলখিল করে কে যেন হাসছে। জাহানারা একতলা থেকে দোতলায় উঠছিলেন। তিনি থমকে দাঁড়ালেন। হাসির শব্দ শুভ্রর ঘর থেকে আসছে। শুভ্রর ঘরের দরজা বন্ধ। বন্ধ দরজার ওপাশে তরুণী কোনো মেয়ে হেসে ভেঙে পড়ছে। এর মানে কি? জাহানারার হাত পা ঠান্ডা হয়ে এলো। এখনও তিনি দোতলায় পুরোপুরি ওঠেননি। 4টা ধাপ বাকি আছে। মনে হচ্ছে এই 4টা ধাপ আর উঠতে পারবেন না। শেষ ধাপে পা দেবার আগেই মাথা ঘুরে পড়ে যাবেন। তিনি বুকে একটা চাপ ব্যথা অনুভব করলেন। বিনু মেয়েটা কি শুভ্রর ঘরে? রাত 1টার সময় এই মেয়ে তার ছেলের ঘরে কেন থাকবে? আর মেয়ের এত সাহস, সে খিলখিল করে হাসছে। জাহানারা শুভ্রর বন্ধ দরজার কাছে এসে দাঁড়ালেন। হয়তো দরজাটা বন্ধ না, ভেজানো। জাহানারা দরজার গায়ে হাত রাখলেন। দরজার পাল্লা খানিকটা ভেতরের দিকে সরে গেল। এই তো শুভ্রকে দেখা যাচ্ছে। চেয়ারে বসে আছে, পা তুলে দিয়েছে বিছানায়। তার হাতে বই। টেবিল ল্যাম্পের আলো এসে পড়ছে তার গায়ে। শুভ্র পরেছে সাদার উপর ফুল তোলা একটা শার্ট। এই শার্টটা তাকে খুব মানায়। ঘরে কোনো মেয়ে নেই। ঘরে আর কেউ না থাকলে শুভ্র বই পড়ে। ঘরে কেউ থাকলে শুভ্র নিশ্চয় এত মন দিয়ে বই পড়তো না। জাহানারা নিশ্চয় ভুল শুনেছেন। হয়তো বিনু মেয়েটা তার ঘরেই হাসছে। বাতাসে সেই হাসি এমনভাবে ভেসে আসছে, মনে হচ্ছে হারামজাদি মেয়েটা শুভ্রর ঘরে। জাহানারা দরজাটা আরেকটু ফাঁক করলেন। দরজায় ক্যাচক্যাচ শব্দ হলো। শুভ্র দরজার দিকে তাকালো না। শুভ্র? শুভ্র বই থেকে মুখ না তুলেই বলল, ভেতরে এসো মা। তুই এখনো ঘুমোসনি? হুম। জাহানারা ঘরে ঢুকলেন। ফাঁকা ঘর। তিনি লজ্জিত বোধ করলেন। ঘর তো ফাঁকাই থাকবে। তিনি কি ভেবেছিলেন কেউ একজন ঘরে বসে থাকবে? ছি ছি, শুভ্র কি এমন ছেলে? সে তো তার নামের মতোই শুভ্র। এত মন দিয়ে কী বই পড়ছিস? প্রাচীন কথামালা। সেটা আবার কি? প্রবচন। উদাহরণ দিলে বুঝবে। একটা আরবি প্রবচন হলো, ইফ ইউ মিট আ ব্লাইন্ড ম্যান, কিক হিম। হোয়াই শুড ইউ বি কাইন্ডার দেন গড? বুঝলাম না। মনে করো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ। হঠাৎ একটা অন্ধ লোক দেখলে। তখন তোমার উচিত তাকে একটা লাথি মারা। কেন? কারণ আল্লাহর চেয়ে বেশি দয়ালু হবার তোমার দরকার নেই। এখনও কিছু বুঝলাম না। থাক, বুঝতে হবে না। শুধু মনে রাখবে, আমি যখন অন্ধ হয়ে যাব তখন আমাকে দেখলেই একটা লাথি দেবে, না হয় চর বসাবে। এসব কী ধরনের কথা? তুই অন্ধ হবি কোন দুঃখে? আর তোকে আমি খামোখা চর লাথিই বা মারবো কেন? শুভ্র মিটমিট করে হাসছে। মানুষের হাসি এত সুন্দর হয়? জাহানারা ছেলের সামনে বসলেন। শুভ্র সঙ্গে সঙ্গে পা নামিয়ে নিল। জাহানারা বললেন, আমি একতলা থেকে দোতলায় উঠছি। হঠাৎ মনে হলো তোর ঘর থেকে হাসির শব্দ আসছে। মনে হলো একটা মেয়ে যেন খিলখিল করে হাসছে। তোমার বুকে একটা ধাক্কা লাগলো, তাই না মা? ধাক্কা লাগবে কেন? রাত 1টার সময় তোমার ছেলের ঘর থেকে হাসির শব্দ আসছে। তোমার তো হার্ট অ্যাটাক হবার কথা। আমার সম্পর্কে তোর ধারণাটা কি বলতো? তোমার সম্পর্কে আমার ধারণা হচ্ছে তুমি খুবই সন্দেহপ্রবণ একজন মহিলা, তবে সহজ সরল। তোমার মনে যদি কোনো সন্দেহ হয়, সেই সন্দেহ লুকিয়ে রাখার কায়দা কানুনও তুমি জানো না। তুমি নিজেকে খুব বুদ্ধিমতী মনে করো, কিন্তু তুমি তা না। বোকা টাইপ মাদার। জাহানারা চুপ করে রইলেন। তার খুবই অবাক লাগছে। ছেলে কত অবলীলায় মা সম্পর্কে কঠিন কঠিন শব্দ বলছে। শুভ্র কি বদলে যাচ্ছে? বদলে যাওয়ার পেছনে বিনু মেয়েটার হাত নেই তো? একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে। মা, তুমি রাগ করছো? না। আমার ঘর থেকে যে হাসির শব্দ শুনলে, সেই হাসির শব্দ কেমন ছিল? মিষ্টি? জানি না। আরেকবার শুনে দেখো তো মা। মন দিয়ে শুনে আমাকে বলবে হাসিটা কেমন। রেডি, গেট সেট, 1 2 3 গো। জানারা হাসির শব্দ শুনছেন এবং বিস্মিত চোখে তাকিয়ে আছেন। শুভ্র তার পাশে রাখা ক্যাসেট প্লেয়ার কোলে তুলে নিল। বোতাম টেপা মাত্র হাসির শব্দ শোনা গেল। খিলখিল হাসি। শুভ্র বলল, ময়নাটাকে শেখানোর জন্য হাসি রেকর্ড করে রেখেছি। ময়নার খাঁচার পাশে এই ক্যাসেট প্লেয়ার রেখে দেব।
ময়না অসংখ্যবার এই হাসি শুনবে। তারপর একদিন দেখা যাবে সে হাসতে শিখে গেছে। হাসিটা কেমন মা? ভালো। তোমার মনে কোনো প্রশ্ন থাকলে করে ফেলো। কি প্রশ্ন? অনেকগুলি প্রশ্ন তো তোমার মনে আসছে, যেমন রেকর্ড করা হাসিটা কোন মেয়ের, তার পরিচয় কি, বয়স কত, মেয়েটার বাবা কি করে, বাড়ির অবস্থা কি, ইত্যাদি ইত্যাদি। জাহানারা দুঃখিত গলায় বললেন, তুই আমাকে দেখতে পারিস না তাই না? দেখতে পারবো না কেন? আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। জাহানারা নিজেকে সামাল দিয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তোর বাবার শরীরটা আজ আবার খারাপ করছে। শুভ্র বলল, ও, ভাত খায়নি, শুয়ে পড়েছে। উপোস অসুখের জন্য ভালো না মা। উপোস মানুষের অসুখ বিসুখ অনেক সময় কমও করে দেয়। কে বলেছে? কেউ বলেনি, আমি ভেবে বের করেছি। মুনি ঋষিদের অসুখ বিসুখ হয় না, কারণ তারা বেশিরভাগ সময় উপোস করে থাকেন, খেলেও একবেলা খান। আবার ভিক্ষুকরাও তেমন খেতে পায় না বলে ওদেরও অসুখ বিসুখ কম হয়। ভিক্ষুকদের অসুখ বিসুখ হয় না তোকে কে বলল? আমার মনে হয়, আমার ধারণা, সব ভিক্ষুকদের শরীর দিক থেকে খুব ফিটফাট। সারাদিন হাঁটাহাঁটি করে তো, ভালো এক্সারসাইজ হয়। ভিক্ষুকদের ব্যাপারে তুই মনে হয় অনেক কিছু জেনে ফেলেছিস। শুভ্র মার দিকে ঝুঁকে এসে বলল, মা বলো তো, আমরা সবচেয়ে বেশি ক্ষমা চাই কাদের কাছে? জাহানারা ঝুঁকে এসে বললেন, ক্ষমা চাবো কেন? ক্ষমা চাইবার মতো অপরাধ কি করলাম? অপরাধ না করেও ক্ষমা চাও, বলো দেখি কার কাছে? আল্লাহর কাছে? হয়নি, ভিক্ষুকদের কাছে। দিনের মধ্যে অনেকবার তোমাকে বলতে হয়, মাফ করো, ভিক্ষা নাই। তুমি ক্ষমা প্রার্থনা করো ভিক্ষুকদের কাছে, তাই না? জাহানারা চুপ করে বসে আছে। শুভ্র হাসছে। সে ক্যাসেট প্লেয়ারটা আবার চালু করেছে। ক্যাসেটের মেয়েটাও হাসছে। জাহানারার চোখে পানি এসে যাচ্ছিল। পানি কেন আসছে কে জানে। চোখে পানি আসার মতো কোনো ঘটনা তো ঘটেনি। তিনি চট করে উঠে দাঁড়ালেন। ঘরের এক কোণায় কালো পর্দা দিয়ে ঢাকা ময়নার খাঁচা। লোকজনের কথাবার্তায় বেচারার ঘুম ভেঙে গেল। সে কয়েকবার ডানা ঝাপটালো। তারপর পরিষ্কার গলায় বলল, শুভ্র ভাত খাইছো? শুভ্র ভাত খাইছো? মোতাহার সাহেব এতক্ষণ কাত হয়েছিলেন, এখন চিত হলেন। এই সামান্য কাজটা করতে গিয়ে তার বুক ধড়ফড় করতে লাগলো, কপালে ঘাম জমল। এর মানে কি? তিনি মারা যাচ্ছেন? দরজার বাইরে আজরাইল এসে দাঁড়িয়েছে। আজরাইলের চেহারা দেখতে কেমন? সবার ধারণা তার চেহারা হবে কুৎসিত, কিন্তু তার কেন জানি মনে হচ্ছে আজরাইল হবে সুপুরুষ যুবক। আজরাইল হচ্ছে ফেরেশতা। আল্লাহ তাকে কেন কুৎসিত করে বানাবেন? কোমরের কাছে ব্যথার মতো হচ্ছিল, সূচ ফোটানোর মতো ব্যথা। ব্যথাটা দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ল। হাত পা অসাড় হয়ে গেল, যেন কয়েকজন মিলে একটা শীতল ভারী পাথর পায়ের উপর দিয়ে দিয়েছে। এই পাথর নাড়ানোর সাধ্য তার নেই। মৃত্যু কি এরকম? শরীরে পাথর বসানো দিয়ে এর শুরু? প্রচণ্ড ভারী একটা পাথর পায়ের উপর নিয়েই তিনি কাত অবস্থা থেকে চিৎ হয়েছেন। এই প্রক্রিয়ায় পাথরটা গড়িয়ে পড়ে যাবার কথা, তা পড়েনি, বরং পাথরটা আরও ভালো মতো বসেছে। তার মন বলছে কিছুক্ষণের মধ্যে আরেকটা ভারী পাথর তার বুকের উপর বসিয়ে দেওয়া হবে। তিনি বুক ভর্তি করে নিঃশ্বাস নেবার চেষ্টা করবেন। বুকের উপর ভারী পাথরের কারণে তা পারবেন না। তিনি যতই নিঃশ্বাস নেবার চেষ্টা করবেন, পাথর ততই চেপে বসবে। বিছানায় শুয়ে শুয়ে তার মৃত্যু হবার কথা না। তার এক পাগলা পীর তাকে বলেছে, তোর মৃত্যু হবে অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্টে মানে অ্যাক্সিডেন্টে। তিনি জিজ্ঞেস করেছিলেন, কীরকম অ্যাক্সিডেন্ট? রোড অ্যাক্সিডেন্ট না অন্য কিছু? ভাই পাগলা পীর মিচকি মিচকি হাসতে হাসতে বলেছিলেন, অন্য কিছু। অনেক রক্ত বাইর হবে, বুঝছোস? রক্তের মধ্যে তুই স্নান করবি। মোতাহার সাহেব চিন্তিত এবং ভীত গলায় বলেছিলেন, হুজুর, আমার জন্য একটু দোয়া করবেন। ভাই পাগলা পীর পিচ করে একদলা থুতু ফেলে বললেন, ধুর বেটা, আমি দোয়া করি না, আর দোয়া করে কোনো ফয়দা নাই। আল্লাহ পাক তার চিকন কলম দিয়া তোর কপালে যা লেখছেন তাই হইব। তোর কপালে যদি লেখা থাকে মৃত্যুর আগে গরম রক্ত দিয়ে স্নান, তাহলে তাই হইব। দোয়া না করলেও হইব, করলেও হইব। খামাখা সময় নষ্ট করার ফায়দায় কি? ভাই পাগলা পীর সাহেবের কথা মিথ্যা প্রমাণিত হতে যাচ্ছে।
তিনি মারা যাচ্ছেন। কাজেই তিনি পীর সাহেবকে গিয়ে বলতে পারবেন না, হুজুর, আপনার কথা সত্যি হয়নি, আমার মৃত্যু হয়েছে বিছানায়। সবাই বলে, ভাই পাগলা পীর সাহেবের কথা কখনো মিথ্যা হয় না। এইবার কেন হচ্ছে? তার পানির তৃষ্ণা হচ্ছে। তিনি এই তৃষ্ণাকে অগ্রাহ্য করার চেষ্টা করছেন। মৃত্যুর আগে আগে তৃষ্ণায় বুক ফেটে যাবার মতো অবস্থা হয়, কিন্তু তখন পানি খাওয়ানো যায় না। পানির স্বাদ নষ্ট হয়ে যায়, পানি তিতা লাগে। মোতাহার সাহেব তার স্ত্রীকে ডাকার চেষ্টা করলেন, গলা দিয়ে স্বর বের হচ্ছে না। একজন ডাক্তার ডাকা দরকার, হাসপাতালে তাকে নেওয়া প্রয়োজন। ড্রাইভার কি আছে? এই ড্রাইভারের 24 ঘন্টা ডিউটি। রাতে তার একতলার কোণার ঘরটায় গুটিসুটি হয়ে ঘুমানোর কথা। তিনি খবর পেয়েছেন প্রায়ই সে তা করে না, বাইরে রাত কাটিয়ে ফজরের নামাজের সময় উপস্থিত হয়। আজও হয়তো সে নেই। হাসপাতালে তিনি যেতে চান না। তাদের পরিবারের একটা ধারা আছে, এই পরিবারের মানুষ যদি হাসপাতালে যায় তাহলে জীবিত ফেরত আসে না। মোতাহার সাহেবের বাবা ফিরেনি, তার বড় ভাই ফিরেননি। কাজেই হাসপাতালে যদি যেতেই হয়, কিছু জরুরি কথা ফিসফিস করে হলেও বলে যেতে হবে। শুভ্রকে একটা কথা বলা দরকার। শুভ্র যেন তার উপর রাগ না করে, তাকে ঘৃণা না করে। সব সহ্য করা যায়, কিন্তু পুত্র এবং কন্যার ঘৃণা সহ্য করা যায় না। যে ব্যক্তিকে তাহার পুত্র এবং কন্যা ঘৃণা করে, দোজকের অগ্নিও তাকে ঘৃণা করে। কথাটা কে বলেছে? কার কাছ থেকে শুনেছেন? ভাই পাগলা পীর সাহেবের কাছ থেকে? ভাই পাগলা পীর সাহেব মজার মজার কথা বলেন। দোজকের প্রসঙ্গে বলতেন, ধুর বেটা, দোজকের আগুন, দোজকের আগুন, সব দোজকে আগুন আছে নাকি? আগুন নাই এমন দোজকও আছে। ঠান্ডা দোজক, বড়ই ঠান্ডা। সে দোজকের নাম জাহিম। বড়ই ভয়ঙ্কর সেই ঠান্ডা দোজক। জাহিম দোজকবাসী চিৎকার করে কি বলে জানোস? ওগো আল্লাহ, দয়ালু আল্লাহ, দয়া করি আমারে কোনো আগুনের দোজকে নিয়ে পুরাও। মোতাহার সাহেবের দিকে তাকিয়ে খিকখিক করে হাসতে হাসতে পাগলা পীর বলেছিলেন, দোজকের নামগুলি মুখস্থ করে রাখ, তুই তো সেখানেই যাবি। আশ্চর্যের ব্যাপার, 7টা দোজকের নাম তার ঠিকই জানা। জাহান্নাম, হাবিয়া, সাক্কার, হুতামা, সাইর, জাহিম, লাজা। বেহেশতের নামগুলির মধ্যে শুধু 2টার নাম তিনি জানেন, জান্নাতুল ফেরদৌস এবং জান্নাতুল মাওয়া। মোতাহার সাহেবের উপর আরেকটা ভারী পাথর বসানো হয়েছে। এই পাথরটা আগেরটার মতো না, এর ওজন বাড়ে কমে। যখন কমে তখন মনে হয় ওজনহীন একটা পাথর বুকে নিয়ে থাকা কতই না আনন্দের। মোতাহার সাহেব লক্ষ্য করলেন জাহানারা ঘরে ঢুকছেন। জাহানারা ঘরে ঢুকলেন, তার হাতে কফির মগ। শোবার আগে তিনি মগ ভর্তি কফি খান। এই অভ্যাস আগে ছিল না। কোনো পত্রিকায় পড়েছেন, যাদের অনিদ্রার রোগ আছে শোবার আগে কফি খেলে তাদের সুনিদ্রা হয়। জাহানারার অনিদ্রা রোগ আছে। মোতাহার সাহেবের মনে হলো তার মৃত্যুর পর জাহানারার অনিদ্রা রোগ সেরে যাবে। বিছানায় যাবার আগে তাকে গোসল করতে হবে না, 3টা-4টা ঘুমের ট্যাবলেট খেতে হবে না, মগ ভর্তি কফি খেতে হবে না। কফির গন্ধ মোতাহার সাহেবের নাকে আসছে। আশ্চর্যের ব্যাপার, প্রবল কষ্টের মধ্যেও গন্ধটা ভালো লাগছে। ইস, এখন যদি সহজ স্বাভাবিক মানুষের মতো 1 মগ কফি হাতে নিয়ে একটা সিগারেট ধরানো যেত। ভাই পাগলা পীর সাহেবকে একদিন কে যেন জিজ্ঞেস করেছিল, হুজুর, বেহেশতে কি সিগারেট আছে? পীর সাহেব বললেন, আছে, 10 ফুট সিগারেট, এক একটা শলা 10 ফুট লম্বা। তবে বেহেশতে আগুন নাই তো, এ কারণে সিগারেট ধরানো যায় না। সিগারেট ধরানোর জন্য যাওয়া লাগবে দোজকে। মোতাহার সাহেব গভীর বিস্ময় নিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। কফির কাপ নিয়ে ঘরের ভেতর হাঁটছে জাহানারা। বুঝতেও পারছে না কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। একবার যদি সে তার স্ত্রীকে বলতো তাহলেই সে বুঝতে পারত, কিন্তু সে তাকাচ্ছে না। মোতাহার সাহেব স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার মতো কিছু করতে পারছেন না। না, জাহানারার দোষ নেই, তিনি আছেন মশারির ভেতর। জাহানারা তাকে দেখতে পারছে না, অথচ তিনি জাহানারাকে দেখতে পারছেন। জাহানারার বিছানায় আসতে অনেক সময় লাগবে। সে তার কফি শেষ করবে, তারপর তার ভেজা চুল হেয়ার ড্রায়ারে শুকাবে। এই কাজটা সে করবে। অন্য ঘরে যাতে হেয়ার ড্রায়ারের শব্দে তার ঘুম না ভাঙে, এই জন্য জাহানারা চলে যাচ্ছে। মোতাহার সাহেব প্রাণপণে ডাকলেন, জাহানারা। না, গলায় স্বর নেই।
মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। পায়ের কাছের মশারিটা কে যেন তুলছে। অপরিচিত একজন মানুষের মুখ। মোতাহার সাহেব আতঙ্কে অস্থির হলেন। মশারির ভেতর মাথা ঢুকিয়ে কে যেন তাকিয়ে আছে তার দিকে। মাথার কাছের মশারিটা এখন উঁচু হচ্ছে। আরেকজন কেউ মাথা বের করে তার দিকে তাকিয়ে আছে। এই তো আরেকটা মুখ দেখা যাচ্ছে। এই মুখটাও অচেনা। দুজনই তাকিয়ে আছে তার দিকে। তাদের দৃষ্টিতে ভালোবাসা নেই, মমতা নেই, করুণা নেই। পায়ের ডান পাশের মশারি উঁচু হচ্ছে। তৃতীয় জনের মাথা দেখা যাচ্ছে। মোতাহার সাহেব চোখ বন্ধ করার চেষ্টা করলেন, তাও পারলেন না। আতঙ্ক এবং বিস্ময়ে অভিভূত হয়ে তিনি তাকিয়ে রইলেন তার চারপাশে অসংখ্য মুখের দিকে। এদের সবাইকে তিনি একসঙ্গে দেখতে পাচ্ছেন। এটাও একটা বিস্ময়কর ব্যাপার। হেয়ার ড্রায়ারের একঘেয়ে শব্দ তার কানে আসছে। শব্দটা কি কুৎসিত, কি কুৎসিত! একটা মশা ঠিক তার চোখের সামনে উড়ে আসছে। মশারও চোখ আছে, সেই চোখ টানা টানা, মনে হয় কাজল পরানো। মোতাহার সাহেব এই তথ্য আজ প্রথম জানলেন। মশাটা তার চোখের মণির ভেতর দিয়ে ঢুকতে চেষ্টা করছে। মোতাহার সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে গভীর অতলে তলিয়ে গেলেন। মোতাহার সাহেব মারা গেছেন। এই ব্যাপারটা ধরা পড়ল সকালে। জাহানারা রানা কাজের মেয়ে চা নিয়ে ডাকতে এসে হতভম্ব গলায় বলল, খালুজানের কি হয়েছে? জাহানারা বাথরুম থেকে বের হয়ে বললেন, চায়ের কাপ পিরিচ রেখে চলে যা, চিৎকার করে ঘুম ভাঙাবি না। কাজের মেয়ে তখন হাত থেকে চায়ের কাপ ফেলে বিকট চিৎকার করলো। জাহানারা ভেজা শরীরে বাথরুম থেকে বের হলেন। মোতাহার সাহেবের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিলেন। মানুষটা এখন মারা যায়নি, অনেকক্ষণ আগেই মারা গেছে। তার মানে তিনি সারা রাত মৃত মানুষটাকে পাশে নিয়ে শুয়েছিলেন। রাতে জাহানারার ঘুম ভালো হয় না, কিন্তু কাল রাতে তার সুনিদ্রা হয়েছে। শেষ রাতে বৃষ্টি নেমে ঘর ঠান্ডা হয়ে গিয়েছিল। তিনি পায়ের কাছে রাখা পাতলা চাদর গায়ে দিয়েছেন। শুধু নিজেই গায়ে দেননি, স্বামীর গায়েও তুলে দিয়েছেন। একজন মৃত মানুষের সঙ্গে একটা চাদরের নিচে রাত কাটিয়েছেন। কি ভয়ঙ্কর কথা! জাহানারার শরীর কেমন যেন করছে, পেটের ভিতর পাক দিচ্ছে। তিনি ছুটে গিয়ে বেসিন ভর্তি বমি করলেন। কি ভয়ঙ্কর বমি! মনে হচ্ছে পাকস্থলী বের হয়ে আসছে। বিনু ছুটে এসে তাকে ধরছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যাবেন। ভয়ে তার শরীর কাঁপছে। শুভ্রর বাবা মারা গেছে, তার জন্য ভয় না। এক চাদরের নিচে একজন মৃত মানুষকে নিয়ে শুয়েছিলেন, সেই কারণে ভয়। ভয়টা কিছুতেই যাচ্ছে না। খবরটা শুভ্রকে দিতে হবে। কিভাবে দেবেন? শুভ্রই বা খবর শুনে কি করবে? চিৎকার করে কেঁদে উঠবে? কেঁদে তো উঠবে অবশ্যই, কিন্তু তার নিজের কান্না আসছে না কেন? দরজার কাছে বিনু দাঁড়িয়ে আছে। সকালের নরম আলোয় সব কিছু দেখতে সুন্দর লাগে। বিনুকেও দেখতে সুন্দর লাগছে। শুভ্রর মনে হলো বিনু গোসল করেছে। মেয়েরা গোসল করলে তাদের চেহারায় এক ধরনের স্নিগ্ধতা চলে আসে। শুভ্র স্বাভাবিক গলায় বলল, বিনু, তুমি কি গোসল করেছো? বিনু বলল, না। তোমাকে দেখে মনে হচ্ছে এইমাত্র গোসল করে এসেছো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, বসো। বিনু ভেতরে ঢুকলো না। বিনুর খুবই অবাক লাগছে। এই মানুষটা কিছুক্ষণ আগে তার বাবা মায়ের খবর শুনেছে। তার বাবা মারা গেছে সেই খবর শুনেছে। চিৎকার করে কাঁদছে না, হইচই করছে না। চেয়ারে গা এলিয়ে বসে আছে। কথা বলছে খুব স্বাভাবিক ভঙ্গিতে। বিনু, জি? চা খেতে ইচ্ছে করছে, চা খাওয়াতে পারবে? বিনু কিছু বলল না, আগের জায়গায় দাঁড়িয়ে রইল। শুভ্র বলল, আচ্ছা বিনু, আমার আচরণ কি তোমার কাছে অস্বাভাবিক লাগছে? বাবা মারা গেছেন এই খবর শোনার পরও আমি চুপ করে বসে আছি, এখনও তাকে দেখতে চাইনি। তোমার কাছে বিষয়টা স্বাভাবিক লাগছে? অস্বাভাবিক তো কিছুটা লাগছে। আমার নিজের কাছে কিন্তু লাগছে না। বড় ধরনের দুঃখ বা বড় ধরনের আনন্দ মানুষ নিতে পারে না। বড় ধরনের ঘটনার মুখোমুখি হলে মানুষ রোবটিক আচরণ করে। আমি রোবটিক আচরণ করছি। তার মানে এই না যে আমি বাবাকে ভালোবাসি না। খাঁচার ভেতর ময়নাটা খচমচ করছে। শুভ্র তাকিয়ে আছে ময়নাটার দিকে। আজ সারাদিন এ বাড়িতে অনেক ঝামেলা হবে। ঝামেলার ভেতর ময়নাটাকে হয়তো খাবার দিতে ভুলে যাবে। সে কাউকে মনেও করিয়ে দিতে পারবে না যে ময়নাটাকে খাবার দেওয়া হয়নি। বিনু, জি? ময়নাটাকে খাবার দেওয়ার ব্যাপারটা আজ তুমি খেয়াল রেখো।
মৃত মানুষের বাড়ি হলো নানান ঝামেলার বাড়ি। ময়নাকে খাবার দেবার কথা হয়তো কারো মনেই থাকবে না। আমি লক্ষ্য রাখবো। মা কোথায় আছে জানো? বারান্দায় ইজি চেয়ারে শুয়ে আছে। আমাদের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে কিনা জানো? এখনো খবর দেওয়া হয়নি। ম্যানেজার সাহেবকে খবর দেওয়া হয়েছে, উনি এসে সবাইকে খবর দেবেন। ও আচ্ছা। আমার এক চাচা থাকেন দেশের বাইরে, তাকেও যেন খবর দেওয়া হয়। ম্যানেজার সাহেবকে মনে করিয়ে দিও। জি দেব। মানুষের জন্ম সংবাদ যেমন সবাইকে দিতে হয়, মৃত্যু সংবাদও দিতে হয়। বিনু বলল, আপনি উঠে হাত মুখ ধুন, আমি চা নিয়ে আসছি। হঠাৎ করে ইনিয়ে বিনিয়ে কান্নার শব্দ পাওয়া গেল। শুভ্র চমকে উঠে বলল, কে কাঁদছে? বিনু বলল, বুয়া কাঁদছে। শুভ্র অবাক হয়ে গেল। এটা খুবই আশ্চর্যের ব্যাপার। বাবা মারা গেছে, আমি কাঁদছি না, মা কাঁদছেন না, কাঁদছে কাজের বুয়া। মেয়েটা এসেছে মাত্র গতকাল। বিনু বলল, সে দায়িত্ব মনে করে কাঁদছে, আপনি কাঁদবেন দুঃখে। আমারটা বাদ দাও, মা কেন কাঁদছে না এটা আমার প্রশ্ন। তুমি কি জানো মা কেন কাঁদছে না? আমি চাচির সামনে দাঁড়ালেই উনি কাঁদতে শুরু করবেন, তার আগে না। আমি সামনে না যাওয়া পর্যন্ত মা কাঁদবে না? না। আর আমি আমি কখন কাঁদবো? আপনি কাঁদবেন অনেক দিন পর। শুভ্র বিছানা থেকে নামল। ব্যাপারটা পরীক্ষা করে দেখা দরকার। বিনুর কথা ঠিক বলে মনে হচ্ছে না। তাকে দেখে মা কাঁদতে শুরু করবে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু সে কাঁদবে না, এটা ঠিক না। মাকে কাঁদতে দেখে তার চোখে পানি চলে আসবে। জাহানারা চোখ বন্ধ করে ইজি চেয়ারে শুয়ে আছেন। একটু আগে মাথায় পানি দিয়ে এসেছেন বলে তার মাথা ভেজা, শাড়িও ভেজা। ভেজা শাড়ির মাথায় তিনি শুয়ে আছেন। তাকে বউ লাগছে। শুভ্র দেখেই চিৎকার করে উঠল। তার মা কেঁদে উঠলেন। শুভ্র এগিয়ে গিয়ে মায়ের হাত ধরল। জাহানারা ব্যাকুল হয়ে কাঁদছেন। তিনি শুভ্রর চোখ থেকে একটুও পানি পড়ছে না। তার খুবই লজ্জা লাগছে। তার মনে হচ্ছে অস্বাভাবিক দৃশ্যটা তার বাবাও দেখছেন। শুভ্র লজ্জা পাচ্ছে দেখে তিনি সান্ত্বনা দিতে চেষ্টা করছেন। তিনি যেন বলছেন, সব মানুষ কি এরকম হয়? তুই না হয় একটু আলাদা, আলাদা হবার মধ্যে লজ্জার কিছু নেই। চোখে পানি আসছে না, তাতে কি? চোখের পানি তেমন গুরুত্বপূর্ণ কিছু না। তুই হলি অন্যরকম, আলাদা। আলাদা হবার মধ্যে যেমন লজ্জার কিছু নেই, তেমনি আনন্দেরও কিছু নেই। যারা আলাদা তাদের সবাই অন্য চোখে দেখে। খুব যারা আলাদা তাদেরকে রেখে দেওয়া হয় পাগলা গারদে। বিনু চা নিয়ে এসেছে। জাহানারা বিনুর দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, এই অবস্থায় তুমি চা নাস্তা নিয়ে এসেছো? তোমার কাণ্ডজ্ঞান কি কোনোদিন হবে না? শুভ্র বলল, মা, আমি চা চেয়েছি, ও নিজে থেকে আনিনি। জাহানারা চট করে রাগ সামলে নিয়ে বললেন, আমাকে ঠান্ডা এক গ্লাস পানি দাও। বিনু শান্ত গলায় বলল, আপনাকেও চা দিই, কড়া এক কাপ চা খেলে ভালো লাগবে। জাহানারা কিছু বললেন না। আশ্চর্যের ব্যাপার, আজকের চাটা অসাধারণ হয়েছে। শুভ্র চায়ের কাপে চুমুক দিয়ে মুগ্ধ হয়ে গেল। সব দিনের চা এমন হয় না। কোনো দিন লিকার বেশি থাকে, কোনো দিন চিনি কম হয়, আবার কোনো দিন সবই ঠিক থাকে কিন্তু চা ঠান্ডা হয়। শুভ্র হঠাৎ বলল, মা, তোমার বিয়ে হয়েছে কতদিন? জাহানারা বললেন, 26 বছর। কেন? না এমনি। মায়ের মানসিক অবস্থা শুভ্র চিন্তা করতে চেষ্টা করছে। একজন মানুষের সঙ্গে 26 বছর কাটানোর পর এই মহিলার আজ কেমন লাগছে? খুব কষ্ট তো লাগছেই, সেই কষ্টের সঙ্গে সামান্য কি আনন্দ নেই? মুক্তির আনন্দ। এই মহিলা আজ রাতে যখন ঘুমোতে যাবেন তখন কি একটুও ভালো লাগবে না? এই ভেবে যে তাকে আর এখন পাশের মানুষটাকে সাবধান করতে হবে না, পাশের মানুষটার ঘুম ভেঙে গেল কি না তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না, বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমোতে পারবেন। রাত দুপুরে বাতি জ্বালালে কেউ বলবে না, এ কি বাতি নেভাও, চোখে আলো লাগছে। সব আনন্দের সঙ্গে যেমন কষ্ট মিশে থাকে, সব কষ্টের মধ্যেও তেমনি আনন্দ মিশে থাকে। বিনু চা নিয়ে এসেছে। জাহানারা কঠিন গলায় বললেন, চা এনেছো কেন? আজ কি আমার চা কফি খাওয়ার দিন? শুভ্র বলল, খাও মা, ভালো লাগবে। শুভ্র চায়ের কাপ হাতে নিল এবং সেটি মাকে দিল। বিনুর দিকে তাকিয়ে চোখে ইশারা করলো চলে যেতে। বিনু চলে গেল। শুভ্র বলল, বাবার মধ্যে সবচেয়ে ভালো জিনিস কি ছিল মা? জাহানারা চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, রাগ। এই এক বস্তু তার মধ্যে কখনো ছিল না, কখনো রাগ করতো না।
তাকে কেউ কখনো উঁচু গলায় কথা বলতে শোনেনি। এটা তো কোনো ভালো ব্যাপার না মা। যে মানুষ রাগ করে না সে তো রোবট। আমি নিজেও রাগ করি না, কিন্তু এটাকে আমি কোনো গুণ বলে মনে করি না। বাবার মধ্যে আর ভালো কি আছে? জাহানারা জবাব দিচ্ছেন না, চায়ের কাপে চুমুক দিচ্ছেন। শুভ্রর মনে হলো মা ভালো কিছু খুঁজে পাচ্ছেন না। বাড়ির সামনে একটা বেবি ট্যাক্সি এসে থেমেছে। বেবি ট্যাক্সি থেকে ম্যানেজার সালে নামছেন। তার মুখ অস্বাভাবিক গভীর, চোখ লাল এবং ফোলা ফোলা। মৃত্যু সংবাদ শুনে তিনি নিশ্চয়ই কান্নাকাটি করেছেন। পুরুষ মানুষ সামান্য কাঁদলেই চোখ ফুলে যায়। ম্যানেজার সাহেবকে দেখে মনে হচ্ছে হঠাৎ করে তার বয়স বেড়ে গেছে। হাঁটছেন কুঁজো হয়ে। লোকজন আসতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ভর্তি হয়ে যাবে। শুভ্র চায়ের কাপ হাতে বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়ালো। মৃত বাড়িতে কে কিভাবে ঢুকে তার দেখতে খুব ইচ্ছে করছে। কেউ কেউ কাঁদতে কাঁদতে ঢুকবে, কারো কান্না হবে মেকি, কারো কান্না হবে আসল। আসল আর মেকি কান্নার মধ্যে কোনো প্রভেদ আছে? এরকম কোনো ব্যবস্থা যদি থাকতো তাহলে দুঃখের কান্নায় অশ্রু হবে হালকা নীল। তাহলে ভালো হতো। চোখের জলের রং দেখে আসল দুঃখ না বানানো দুঃখ বোঝা যেত। কাপের চা শেষ হয়েছে। শুভ্র খালি কাপে চুমুক দিচ্ছে। সে চোখের জলের রং নিয়ে গভীর চিন্তায় পড়ে গেছে। তার বাবার মৃতদেহ বিছানায় পড়ে আছে। সে এখনও তাকে দেখতে যায়নি। সে নিতান্ত তুচ্ছ ব্যাপার নিয়ে ভাবছে। তার জন্য সে লজ্জিত বোধ করছে না, কারণ সে জানে প্রবল শোকের সময় মস্তিষ্ক শোক ভুলিয়ে রাখার জন্য নানান রকম উদ্ভট কাণ্ডকারখানা করে। চোখের জলের রং নিয়ে উদ্ভট চিন্তাভাবনা মস্তিষ্ক তাকে দিয়ে করাচ্ছে। গভীর দুঃখের চোখের জলের রং গাঢ় নীল। মোটামুটি ধরনের চোখের জল হালকা নীল। শারীরিক ব্যথার চোখের জল কালো। আনন্দের অশ্রু গোলাপি। চিন্তা নিয়ে বেশি দূর এগোনো গেল না। ম্যানেজার সাহেব শুভ্রর পেছনে এসে দাঁড়ালেন। কাঁধে হাত রেখে বললেন, ছোটবাবু, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? তোমার ঘরে চলো, নিরিবিলিতে বলি। শুভ্রর বারান্দা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আরও দুটো বেবি ট্যাক্সি এসে থেমেছে। গাড়ি এসে থেমেছে। লোকজন নামছে। এদের সবার মুখের দিকে সে আলাদা আলাদা করে তাকাতে চায়। বেশিরভাগ মানুষকেই সে চেনে না। গাড়ি থেকে বৃদ্ধ এক ভদ্রলোকের সঙ্গে 19-20 বছরের দুটো মেয়ে নেমেছে। দুজনেই খুব হাসছে। বৃদ্ধ ভদ্রলোক তাদের যেন কি বললেন। তারা হাসি থামিয়ে ঘরে ঢুকছে। মেয়ে দুটি হাসি দেখতে ভালো লাগছিল। সালেহ গম্ভীর গলায় বললেন, এখানে দাঁড়িয়ে থেকো না, এসো আমার সঙ্গে। শুভ্র নিতান্ত অনিচ্ছার সঙ্গে বারান্দা থেকে বের হয়ে এলো। ম্যানেজার সাহেব বসে আছেন চেয়ারে। শুভ্র বসে আছে তার খাটে। সালেহ সরাসরি শুভ্রর চোখের দিকে তাকালেন। শুভ্রর কাছে মনে হলো ভদ্রলোক খানিকটা বিরক্ত। এই বিরক্তির কারণটা কি? শুভ্র ধরতে পারছে না। ছোটবাবু? জি। খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে। ঘটনার উপর আমাদের হাত নেই। জি। এখন ঠান্ডা মাথায় বাকি কাজগুলো করতে হবে। মৃত্যুর পর স্যারকে কোথায় কবর দেওয়া হবে এই সম্পর্কে স্যার কি কিছু বলে গেছেন? জি না। কোথায় কবর দিতে চাও? আমি এ সম্পর্কে কিছু ভাবিনি। তোমার আম্মাকে জিজ্ঞেস করে জেনে নিতে হবে, কারণ দ্রুত ব্যবস্থা করতে হবে। আজ আবার ছুটির দিন। ছুটির দিনে কি কবরস্থান বন্ধ থাকে? না, কবরস্থান বন্ধ থাকে না, কিন্তু ব্যাংক বন্ধ থাকে। সব কিছুতে টাকা লাগে। জন্মের সময় টাকা লাগে, মৃত্যুর সময়ও টাকা লাগে। তা ঠিক। টাকা নিয়ে টেনশন করতে হবে না। স্যার টাকা তুলে রেখে গেছেন। আমার কাছে টাকা আছে। তাহলে তো ভালোই। স্যারের সমস্ত অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট। তোমার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট। তুমি ইচ্ছা করলে টাকা তুলতে পারবে। বাবার সঙ্গে আমি কোনো জয়েন্ট অ্যাকাউন্ট করেছি বলে আমার মনে পড়ে না। আমি নিজে এসে তোমার কাছে থেকে সিগনেচার নিয়ে গিয়েছিলাম। তোমাকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কিছু বলা হয়নি। ও আচ্ছা। স্যার উইল করে তার সমস্ত ব্যবসার মালিক তোমাকে করে গেছেন। উইলের কপি উকিলের কাছে আছে। আমাদের অফিসেও আছে। এর মধ্যে স্যারের একটা ব্যবসা আছে, খুবই সেন্সিটিভ। এই বিষয়ে দ্রুত তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। সম্ভব হলে আজই নিতে পারো। কী সিদ্ধান্ত? ব্যবসাটা তুমি রাখবে না ছেড়ে দেবে? যদি বলো এই ব্যবসা তুমি রাখবে না, আমি 24 ঘন্টার মধ্যে ব্যবসা বিক্রি করে দিতে পারবো। ব্যবসা হাতবদল হয়ে যাবে। কেউ কিছু জানবেও না। আমরাও ক্ষতিগ্রস্ত হব না।
শুভ্র বিস্মিত হয়ে বলল, কি ব্যবসা? সালে ভ্রু কুঁচকে সিগারেট ধরালেন। তার মুখে বিরক্তির ভাব আরও প্রবল হয়েছে। অতিরিক্ত রকমের বিরক্ত হলে মানুষের মুখে থুতু জমে। ভদ্রলোকের মুখে থুতু জমেছে। তিনি জানালার কাছে গিয়ে থুতু ফেলে আবার চেয়ারে এসে বসলেন। সিগারেটে একটা লম্বা টান দিলেন। বললেন, খারাপ পাড়ার 3টা বাড়ি স্যারের। 3টা বাড়িতে 52 জন মেয়ে থাকে। এটা তোমাদের 3 পুরুষের ব্যবসা। তোমার দাদাজান তার বাবার কাছ থেকে এই বাড়িটা পেয়েছিলেন। এখন উত্তরাধিকার বলে তুমি। ভেবে দেখো এই ব্যবসা তুমি রাখবে কিনা। শুভ্র তাকিয়ে আছে। তার চোখের পলক পড়ছে না। ম্যানেজার সাহেব বললেন, আমি কি বলছি তুমি কি বুঝতে পারছো? পারছি। একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাও। 2টা পার্টির সঙ্গে আমার কথাবার্তা হয়ে আছে। আমার মা কি বাবার এই ব্যবসা সম্পর্কে জানেন? অবশ্যই জানেন। বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। অনেক লোকজন চলে এসেছে। এখন কান্নাকাটি হবেই। সালের তীক্ষ্ণ দৃষ্টিতে শুভ্রকে দেখছেন। ময়না পাখি হঠাৎ বলে উঠল, শুভ্র ভাত খাইছো? এই কথাটা পাখি সবসময় 3বার বলে। আজ বলল একবার। সালে হাতে সিগারেট ফেলে দিয়ে আরেকটা ধরালো। বলল, আজ তোমার বড় দুঃখের দিন। এই দিনে ব্যবসার কথা বলা উচিত না। আমি নিরুপায় হয়ে বললাম, খারাপ পাড়ার ব্যবসার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। যদি তুমি আমার কোনো পরামর্শ চাও, দিতে পারি। শুভ্র শান্ত গলায় বলল, আমি আপনার কাছ থেকে কোনো রকম পরামর্শ চাচ্ছি না। শুভ্র চেয়ারে বসে আছে। তার চোখে চশমা নেই। চশমা খুলে সে দৃশ্যমান জগৎ থেকে নিজেকে আলাদা করেছে। কিন্তু পৃথিবী শব্দময়। শব্দময় পৃথিবী থেকে নিজেকে আলাদা করার কোনো উপায় নেই। সব কিছু থেকেই নিজেকে আলাদা করে ফেলার তীব্র ইচ্ছায় শুভ্রর শরীর কাঁপছে। ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। ভয়ঙ্কর কিছু। বারান্দায় কোরআন পাঠ হচ্ছে। যে মাওলানা সাহেব কোরআন পাঠ করছেন তার গলা অসম্ভব সুরেলা। একটু পরপর সেই বিখ্যাত বাক্যটি ফিরে আসছে। শুভ্রর ইচ্ছা করছে কোরআন পাঠের মাঝখানে সে উপস্থিত হয়। কারি সাহেবকে সে বলে ওঠে, ভাই, আপনি তো জানেন না আমার বাবা নোংরা মানুষ ছিলেন। তার মঙ্গলের জন্য আপনি প্রার্থনা করবেন না। বন্ধ দরজায় টোকা পড়ছে। শুভ্র বলল, কে? ওপাশ থেকে বিনু ক্ষীণ গলায় বলল, আমি। কি চাও? চাচি আমাকে পাঠিয়েছেন আপনি কি করছেন দেখার জন্য। আমি কিছুই করছি না, চুপচাপ চেয়ারে বসে আছি। বিনু, তুমি কি মাকে একটু আমার কাছে পাঠাবে? জি আচ্ছা। শুভ্র টেবিল থেকে চশমা নিয়ে চোখে দিল। মাকে সে কয়েকটা কথা জিজ্ঞেস করবে। সেই সময় মায়ের চেহারাটা কেমন তা তার দেখার ইচ্ছা। না, বেশি প্রশ্ন না, মোটে 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, মা, তুমি বাবার এই ভয়ঙ্কর ব্যবসার কথা জানতে? তুমি তাকে এর থেকে মুক্ত করার চেষ্টা করনি কেন? মার উত্তর হবে, চেষ্টা করেছিলাম, পারিনি। ওদের কয়েক পুরুষের ব্যবসা। তখন দ্বিতীয় প্রশ্ন করা হবে, যখন পারলে না তখন বাবাকে ছেড়ে আমাকে নিয়ে চলে গেলে না কেন? এর সম্ভাব্য উত্তর হবে, আমার কোথাও যাবার জায়গা ছিল না। তখন শেষ প্রশ্ন, মা, আমাকে তুমি কিছু জানাওনি কেন? তুমি কি মনে মনে চাচ্ছিলে বাবার পর তারই ব্যবসা আমি দেখব? এখন বলো, আমি যদি তাই ঠিক করি, তুমি কি করবে? পৈতৃক সূত্রে পাওয়া ওই ভয়ঙ্কর বাড়িগুলিতে আমি যদি রাত্রি যাপন করা শুরু করি, তোমার কেমন লাগবে? জাহানারা শুভ্রর ঘরে ঢুকলেন। কাঁদো কাঁদো গলায় বললেন, বাবা, তুই এমনভাবে বসে আছিস কেন? একদিনে তোর চোখ মুখ কেমন হয়ে গেছে। তুই শুয়ে থাক, আয় তোর মাথায় হাত বুলিয়ে দিই। শুভ্র চোখ থেকে চশমা নামিয়ে ফেলল। জাহানারা বললেন, তুই এমন করে তাকিয়ে আছিস কেন? তোকে পাগল পাগল লাগছে। শুভ্র বলল, মা, আমি ঠিক আছি, তুমি এখন যাও, আমি কিছুক্ষণ একলা বসে থাকবো। বলেই শুভ্র তার সুন্দর হাসিটা দিল। এখন আমি আমাদের লাল রঙের গাড়িটার পেছনের সিটে বসে আছি। আমার মা আমার হাত ধরে আছেন। যেহেতু আমার কিছুই করার নেই, আমি মনে মনে ডায়েরি লিখছি। এই কাজটা আমি খুব ভালো পারি। আমি কল্পনা করে নিই আমার সামনে মস্ত সাদা একটা কাগজ। সেই কাগজে আমি পেন্সিল দিয়ে লিখছি। পেন্সিলের রং নীল, তার লেখাও নীল। লেখা পছন্দ না হলে কাটাকাটিও করছি। কিছু লেখা আবার ইরেজার দিয়ে মুছে নতুন করে লিখছি। সব বয়স্ক মানুষের কিছু ছেলে মানুষই খেলা থাকে।
এও আমার এক ধরনের খেলা। কাগজ কলম দিয়ে কিছু লিখতে আমার ভালো লাগে না, তবে মনে মনে ডায়েরি লিখতে আমার ভালো লাগে। আমার নাম শুভ্র, এই বাক্যটি দিয়ে আমি লেখা শুরু করেছি। শুরুতেই ভুল করেছি। শুরুর বাক্যটা হওয়া উচিত ছিল, আজ আমার বাবা মারা গেছেন। এখন আমরা তার মৃতদেহ নিয়ে বনানী গোরস্থানের দিকে যাচ্ছি। বনানী গোরস্থানে বাবার জন্য জায়গা কেনা আছে, সেখানে তার কবর হবে, কবর বাঁধানো হবে। শ্বেত পাথরের নামফলক বাঁধানো কবরে লাগিয়ে দেওয়া হবে। যতবার আমরা গোরস্থানে আসব, নামফলকের নাম আগ্রহ নিয়ে পড়ব, তার জন্ম ও মৃত্যু তারিখ পড়ব। একসময় তার চেহারা আমাদের কাছে অস্পষ্ট হতে শুরু করবে। শ্বেত পাথরের লেখাটাও নষ্ট হতে থাকবে। মোতাহারের রয়ের ফোঁটা উঠে গিয়ে হয়ে যাবে মোতাহাব। আমার কাছে এখনই বাবাকে অস্পষ্ট লাগছে। তিনি চুলে কিভাবে সিঁথি করতেন? আশ্চর্য, মনে পড়ছে না তো। মাকে কি জিজ্ঞেস করব? মা মা তো এখন শান্তিভঙ্গিতেই বসে আছেন, মাঝে মাঝে সরু চোখে আমাকে দেখছেন। বনানী যেতে সময় লাগবে, গাড়ি জ্যামে পড়বে, মহাখালী রেল ক্রসিংয়ে গেট পড়ে যাবে। এতক্ষণ কি আমরা চুপচাপ বসে থাকবো? শুভ্র, পানি খাবি? মার কথা শুনে চমকে উঠলাম। কেন চমকালাম জানি না, তবে হ্যাঁ না কিছুই বললাম না। মা তার খয়েরি রঙের ব্যাগের ভেতর থেকে পানির বোতল বের করলেন, গ্লাস বের করলেন। পানি ঠান্ডা, ফ্রিজ থেকে বোতল নিয়ে এসেছেন। আমার যে এতটা তৃষ্ণা পেয়েছিল বুঝতে পারিনি। পরপর 2 গ্লাস পানি খেয়ে ফেললাম। তারপরেও মনে হলো তৃষ্ণা যায়নি, আরও 1 গ্লাস খেতে পারবো। মা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পিতার মৃত্যুশোকে আমি কতটা কাতর হয়েছি এটা কি বুঝতে চেষ্টা করছেন, নাকি অন্য কিছু? খালি পেটে 2 গ্লাস পানি খাবার জন্যই বোধহয় এখন বমি বমি আসছে। গাড়ি থামিয়ে পানের দোকান থেকে আমি কি একটা পান কিনে নেব? মিষ্টি পান। খুবই হাস্যকর হবে ব্যাপারটা। সাদা রঙের পিকআপ ভ্যানে বাবার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, তার পেছন পেছন আমি যাচ্ছি। পথে গাড়ি থামিয়ে একটা মিষ্টি পান কিনে নেওয়া কি খুব দর্শনীয় হবে? কথা ছিল মৃতদেহের সঙ্গে আমি যাব, তাই নাকি নিয়ম, অতি প্রিয়জনেরা মৃতদেহের সঙ্গে যায়। আমিও খুব আগ্রহের সঙ্গেই যেতে চাচ্ছিলাম, কিন্তু মা রাজি হলেন না। তিনি বললেন, না না, খোকন ভয় পাবে। শুভ্র ভয় পাবে না বলে তিনি বললেন খোকন ভয় পাবে। হঠাৎ মা আমাকে শুভ্র না ডেকে খোকন ডাকলেন। কেন? মানুষের প্রতিটি কর্মকাণ্ডের পেছন কারণ থাকে। শুভ্র না ডেকে খোকন ডাকার পেছনে কারণ কি? আমি মার দিকে তাকালাম। মা সঙ্গে সঙ্গে বললেন, কিরে, শরীর খারাপ লাগছে? না। একটু পরপর ঠোঁট চাটছিস কেন? শরীর খারাপ লাগছে মা, বমি বমি লাগছে, পান খেতে ইচ্ছে করছে। মা আবারও তার খয়েরি ব্যাগে হাত দিলেন। ব্যাগ থেকে কি মিষ্টি পান বের হবে? আর কি আছে এই ব্যাগে? চা আছে। মা কি ফ্লাস্ক ভর্তি চা নিয়ে এসেছেন? নোনতা বিস্কিট, মাথা ধরার অ্যাসপিরিন ট্যাবলেট। মিষ্টি পান না, সুপারির একটা কৌটা বের হলো। সুপারি মুখে দিতে দিতে বললাম, মা, আমার নাম শুভ্র কে রেখেছে? তুমি? না, তোর বাবা। তুমি যে মাঝে মাঝে আমাকে খোকন ডাকো, খোকন নাম কে রেখেছে? কেউ রাখেনি। খোকন, বাবু এইসব নাম কেউ রাখতে হয় না, আপনা আপনি হয়ে যায়। বলতে বলতে মা নিজেও 2 টুকরা সুপারি মুখে দিলেন। এতক্ষণ তার মাথায় ঘোমটার মতো শাড়ির আঁচল ছিল, সেই আঁচল পড়ে গেল। তিনি আঁচল তুলে দিলেন। তাকে এখন কত স্বাভাবিক লাগছে। মনেই হচ্ছে না এই মহিলা তার স্বামীর মৃতদেহ কবর দিতে নিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে তিনি তার ছেলেকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন। ডাক্তার দেখিয়ে ফেরার পথে কোনো এক কফি শপের কাছে গাড়ি থামাবেন। মাতা ও পুত্র গাড়িতে বসে থাকবে। ড্রাইভার এক দৌড়ে পেপার কাপে দুজনের জন্য কফি নিয়ে আসবে, ফেনা ওঠা এক্সপ্রেসো কফি। ট্রাফিক পুলিশ, ট্রাফিক সার্জেন্টরা ছোটাছুটি করছে, ক্রমাগত বাঁশিতে ফু দিচ্ছে। একজন রিকশাওয়ালাকে কোনো কারণ ছাড়াই ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দিল। যানজট খুলে দেবার জন্য তাদের এত ব্যস্ততার কারণ কি? প্রধানমন্ত্রী কি এই পথে যাবে? আমি বেশ আগ্রহ নিয়ে গাড়ির জানালা দিয়ে তাকিয়ে আছি। যদি প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখা যায়।
গুরুত্বপূর্ণ মানুষদের দেখতে আমার ভালো লাগে। তারা কেমন হুশ করে সামনে দিয়ে চলে যান, পুরোপুরি দেখা যায় না। রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে, যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না। সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। হেভেন গিভস ইটস গ্লিমসেস অনলি টু দোজ নট ইন পজিশন টু লুক টু ক্লোজ। গাড়ি বহরের মাঝখানে হাসি হাসি মুখ করে বসে থাকা প্রধানমন্ত্রীকে দেখতে আমার ভালো লাগবে। পুরনো দিনের কথা মনে হয়। হাতির পিঠে করে রাজা যাচ্ছেন, সামনে পেছনে পাইক, বীরকন্দাজ, রাজার মুখে কোমল হাসি। রাজার চোখ প্রজাদের জন্য করুণায় আর্দ্র। বিয়ে করে বর তার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখতেও ভালো লাগে। খুব ইচ্ছা করে নতুন বিয়ে হওয়া মেয়েটির মুখ ভালো করে দেখি। কখনো দেখা হয় না। নতুন বউ ঘোমটা দিয়ে থাকে, মাথা নিচু করে বসে থাকে। বরের মুখ সবসময় দেখা যায়, শুধু কোণেরটাই দেখা যায় না। মৃতদেহ নিয়ে গাড়ি যায়, সেই গাড়ির দিকেও সবাই তাকায়, খুব আগ্রহ নিয়ে তাকায়। গাড়িতে একটা লাল নিশান ওড়ে। লাল নিশান মানেই লাশ বহনকারী গাড়ি। তবে সবাই আগ্রহ নিয়ে তাকালেও মৃতদেহের মুখ কেউ দেখতে চায় না। মৃতদেহ নিয়ে যারা যাচ্ছে তাদেরকে দেখতে চায়। মৃত মানুষ দেখে কি হবে? মৃত মানুষের কোনো গল্প থাকে না, মানুষ গল্প চায়। খোকন, মা আমার কাছে এলেন। আমি মার দিকে তাকালাম। মা ফিসফিস করে বললেন, তোর বাবার উপর তুই কোনো রাগ রাখিস না। মৃত মানুষের উপর কোনো রাগ রাখতে নেই। আমার কোনো রাগ নেই। তোর বাবা খারাপ মানুষ ছিল না। খারাপ থাকবে কেন? মা কথাটা ঘুরিয়ে ফেললেন। তোর বমি বমি ভাবটা দূর হয়েছে? হ্যাঁ। আমাদের ঠিক সামনেই সাদা পিকআপ ভ্যান। সেই ভ্যানে বাবার অফিসের কর্মচারীরা বসে আছে। তাদের মাঝখানে বাবার মৃতদেহ। এইসব কর্মচারীরা একসময় বাবার ভয়ে অস্থির ছিল। এখনও তারা ভয় পাচ্ছে। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তারা ভয় পাচ্ছে। মৃত মানুষকে সবাই ভয় পায়। রাস্তার যানজট পরিষ্কার হয়েছে, তবে পুলিশ আমাদের গাড়ি আটকে রেখেছে। শুধু লাশ বহনকারী পিকআপ ছেড়ে দিয়েছে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী বা এই পর্যায়ে কেউ যাবেন। মা বললেন, ভালো যন্ত্রণায় পড়া গেল দেখি। আমার মনে হচ্ছে এটা মায়ের কথা। তার সামনে থেকে লাশের গাড়িটা চলে গেছে, এই ঘটনায় তিনি আনন্দিত। শুভ্র? হুম। শুরুটা আসলে তোর বাবা করেনি। শুভ্র নামটা আমি রেখেছিলাম। এখন মনে পড়েছে, তোর বাবার এক বন্ধু তোকে দেখে অবাক হয়ে বলেছিল, ছেলের কি অদ্ভুত গায়ের রং, একেবারে তুষার শুভ্র। সেই থেকে তোর নাম শুভ্র। বাবার ওই বন্ধুর নাম কি? রহমান সাহেব। তাকে কি আমি দেখেছি? খুব ছোটবেলায় দেখেছিস। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। গাড়ি আবার চলতে শুরু করেছে। গাড়ির ড্যামবোর্ডের ঘড়িতে 4:40 বাজে। আকাশ অন্ধকার। মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টির পানিতে কবর ভর্তি হয়ে যাবে। পানির ভেতর কফিন নামিয়ে মাটি চাপা দিয়ে আমরা চলে আসব। ব্যাস, শেষ। শুভ্র, তোর কি মাথা ধরেছে? না তো। চোখ বন্ধ করে হেলান দিয়ে শুয়ে থাক, ভালো লাগবে। আমি মাতৃভক্ত সন্তানের মতো চোখ বন্ধ করে গাড়ির পিছনের সিটে হেলান দিয়ে শুয়ে আছি। ডায়েরির লেখা এখন প্রায় শেষ, কারণ আমরা প্রায় পৌঁছে গেছি। শেষ অংশে ইন্টারেস্টিং কিছু লিখতে হবে। আমি মাতৃভক্ত সন্তানের মতো চোখ বন্ধ করে গাড়ির পেছনে শুয়ে আছি। এখন বাজছে 4:50। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টিকে শুভ ও মঙ্গলময় ধরা হয়। মৃত্যুও শুভ, এবং আমার বাবা মোতাহার হোসেন সাহেব মঙ্গলময় বৃষ্টিতে তার যাত্রা শুরু করবেন। এটা মন্দ না। পুত্র হিসেবে তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। একজন মানুষকে এই পৃথিবীতে নানান ভূমিকায় অভিনয় করতে হয়। পিতার ভূমিকায়, স্বামীর ভূমিকায়, বন্ধুর ভূমিকায়। সবাই সব পারে না। যে পিতার ভূমিকায় চমৎকার অভিনয় করে, দেখা যায় সে স্বামীর ভূমিকায় তার অভিনয় খুব খারাপ। অভিনয় এতই খারাপ যে তাকে অভিনয় করতে দেয়া হয় না, স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়। বাবা নিশ্চয়ই কিছু চরিত্রে খুব ভালো অভিনয় করেছেন। পিতার চরিত্রে তার অভিনয় খুবই ভালো ছিল। আমরা পৌঁছে গেছি। গেটের কাছে গাড়ি দাঁড়িয়ে আছে। বাবার অফিসের ম্যানেজার এগিয়ে আসছে।
তার মুখ গম্ভীর, সে হাঁটছেও মাথা নিচু করে। বেচারা বোধ হয় তাড়াহুড়োর কারণে টুপি আনতে ভুলে গেছে। হলুদ রঙের একটা রুমাল মাথায় দিয়েছে। আমি মার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা মা, স্বামী হিসেবে বাবা কতটুকু ভালো ছিলেন? মা সঙ্গে সঙ্গে বললেন, ভালো। ভালো মানে কতটুকু ভালো? মা একটু থেমে বললেন, তোর বাবা ছিল আদর্শ স্বামী। মাকে আমার আরও একটা প্রশ্ন করার ইচ্ছা ছিল, প্রশ্নটা করা হলো না। ম্যানেজার সাহেব এসে গাড়ির দরজা খুলে দিয়েছেন। বৃষ্টি বেশ ভালোই নেমেছে। আজকে বৃষ্টিটা মনে হয় আকাশের অনেক উপর থেকে আসছে। খুব ঠান্ডা, গা শিরশির করছে। খাটিয়া নামিয়ে রাখা হয়েছে। খাটিয়ার উপর দুজন মানুষ ছাতা ধরে আছেন। বৃষ্টির ফোঁটা যেন লাশের উপর না পড়ে। খাটিয়ার পাশে হাতলওয়ালা এক চেয়ার, সেখানে মৌলানা সাহেব বসে আছেন। তার গায়ে সৌদিদের মতো পোশাক। আজকাল মৌলানাদের এই জাতীয় পোশাকের খুব চল হয়েছে। মৌলানা সাহেব বিরক্ত মুখে গাড়ি দেখছেন। মনে হচ্ছে তার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে। হয়তো কেউ মারা গেছে, তাকেও কবরে নামাতে হবে। ডক্টর জিভাগো উপন্যাসে শবদেহ সমাধিস্থ করার সুন্দর বর্ণনা আছে। ঝড় বৃষ্টির মধ্যে শবদেহ কবরে নামানো হলো। কবরে কয়েকটা জীবন্ত ব্যাঙ সহই মাটি চাপা দেওয়া হলো। বাচ্চা একটা মেয়ে দৃশ্যটি দেখছে। তার মাথায় ঘুরছে শুধুই জীবন্ত ব্যাঙগুলির কথা। বৃষ্টি আরও বাড়ছে। ম্যানেজার সাহেব একটা ছাতা ধরে এনে মায়ের সামনে ধরে রেখেছেন। আমার মাথায় কবিতার লাইন ঘুরছে। বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আমি খুবই অস্বস্তি বোধ করছি, কারণ এ দুটা লাইন আজ আমার মাথায় ঢুকে যাবে। আমার মগজের ভেতর বসে কেউ একজন টানা টানা গলায় ক্রমাগত বলতে থাকবে, বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবর ঘেঁষে বিনু দাঁড়িয়ে আছে। বিনুর বাবা তার মাথার উপর ছাতা ধরে আছেন। ভদ্রলোকের নাম যেন কি? নামটা মনে পড়ছে না, একটু পরেই মনে পড়বে। আমি অন্য কিছু ভাববো, আর আমার মস্তিষ্ক স্মৃতির ফাইল ঘেঁটে ভদ্রলোকের নাম বের করে আমাকে জানাবে। হুট করে বলবে, হ্যালো মিস্টার, নাম পাওয়া গেছে। বিনু মেয়েটার বাবার নাম হলো। বিনুর বাবা ভিজছেন। তিনি ভিজবেন, কিন্তু মেয়েকে ভিজতে দেবেন না। ভদ্রলোক তার মেয়েকে নিয়ে যেতে এসে ফেঁসে গেছেন। ইচ্ছার বিরুদ্ধেই হয়তো তাকে কবরস্থানে আসতে হয়েছে। বিনু কি আজ রাতে চলে যাবে? হয়তো যাবে। আমি আর মা এই দুজন বাড়ি ফিরে যাব। পুরো দোতলাটা থাকবে খালি। কাজের মেয়েটাকে মা আজ দুপুরে বিদায় করে দিয়েছেন। নিশ্চয়ই সে বড় কোনো অপরাধ করেছে। মার চোখে মস্ত বড় অপরাধ। হয়তো কোনো ছোট অপরাধ, তবে মার চোখে মস্ত অপরাধগুলো আসলে তুচ্ছ অপরাধ। নিতান্তই তুচ্ছ কোনো কারণে বেচারির চাকরি গেছে। সেই কারণটা একসময় মার থেকে জেনে নিতে হবে। আচ্ছা, কাজের মেয়েটার নাম যেন কি? এই মেয়েটার নামও তো জানতাম। আজ দেখি সবই ভুলে যাচ্ছি। বিনুর বাবার নাম এখনও আমার মস্তিষ্ক খুঁজে বের করতে পারেনি। মীরাদের বাড়িতে যে আর্কিটেক্টের সঙ্গে দেখা হয়েছিল, তার নাম কি? হ্যাঁ, তার নামটা মনে আছে, আখলাক সাহেব। এই ভদ্রলোকের সঙ্গে দেখা হলে বলতে হবে, ভাই শুনুন, আমাদের বাড়ির কাছাকাছি একটা পতিতালয় আছে, আপনি জানতে চেয়েছিলেন। আমি বলেছিলাম, হ্যাঁ আছে, কিন্তু আসল খবরটা আপনাকে দেয়া হয়নি। সেই পতিতালয়ের একটা অংশের মালিক আমার বাবা। উত্তরাধিকার সূত্রে সেই 3টা বাড়ির মালিক এখন আমি। 3টা বাড়িতে 3জন মাসি, তারাই মূল ব্যবসা দেখাশোনা করে। মেয়েদের রোজগারের 50% আমরা পাই। মেয়ের সংখ্যা সব মিলিয়ে 52। একদিন আসুন, আপনাকেও নিয়ে যাব। মীরাকেও খবরটা দিতে হবে। আজ রাতেই খবরটা দেয়া ভালো। এই তো, কাজের মেয়েটার নাম মনে পড়েছে। নাম রমিজা। বিনুর বাবার নামও মনে পড়েছে, হাবিবুর রহমান। মানুষের মস্তিষ্কে কাজকর্মের ধারা অদ্ভুত। তাকে প্রথমে খুঁজতে বলা হয়েছে বিনুর বাবার নাম, তারপর কাজের মেয়েটার নাম। সে আগে খুঁজে বের করেছে কাজের মেয়েটার নাম। আশ্চর্য তো। ম্যানেজার সালে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। তিনি কি দেখছেন? শোকে কাতর সন্তানের মুখ? আমাকে দেখে কি শোকে কাতর মনে হচ্ছে? তবে মাকে মনে হচ্ছে। তিনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন। তার শরীর থরথর করে কাঁপছে।
বাবাকে কবরে নামানো হচ্ছে। মৃত মানুষকে বাবা ডাকছি, এটা কি ঠিক হচ্ছে? মৃত মানুষ বাবা হতে পারেন না, মা হতে পারেন না। মৃত হলো মৃত। কবরে মাটি ছুঁড়ে দেওয়ার নিয়ম। কেউ একজন এসে আমার হাতে এক মুঠো মাটি এনে দিল। মাটি ছুঁড়ে দেবার সময় কি বলতে হয়? ডাস্ট টু ডাস্ট? না, এটা না, এটা খ্রিস্টানদের ব্যাপার। মুসলমানরা নিশ্চয় অন্য কিছু বলে। বাবার সঙ্গে সুখময় কোনো স্মৃতি মনে করার চেষ্টা করছি, মনে পড়ছে না। মনে হচ্ছে বাবার সম্পর্কে আমার কোনো সুখস্মৃতি নেই। একটা কিছু মনে করতে চাই, সুখ স্মৃতি, মনে দ্রবীভূত হয়ে যাবার মতো কোনো স্মৃতি। মনে পড়ছে না, কিছুই মনে পড়ছে না। ম্যানেজার সালে হাউমাউ করে কাঁদছেন, তার সঙ্গে আর অনেকেই কাঁদছে। বাবার অফিসের লোকজন। তাদের এই শোক লোক দেখানো নয়, এই শোক হৃদয়ের গভীর থেকে উঠে এসেছে। বাবাকে যে এরা ভালোবাসত এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি 10 জন ব্যক্তি সত্যিকারই ভালোবাসা পাইয়াছে তাহার বিষয়ে সাবধান, কারণ সে ঈশ্বরের অংশ। এটা কার কথা? স্বামী বিবেকানন্দ নাকি রামকৃষ্ণ পরমহংস? মনে পড়ছে না। আমি মায়ের দিকে তাকালাম। মা ক্ষীণ গলায় বললেন, তোমরা কেউ খোকনকে ধরো, ও কেমন কাঁপছে দেখো, পড়ে যাবে তো। হাবিবুর রহমানের মুখ দুশ্চিন্তায় এতটুকু হয়ে গেছে। মনে মনে ক্রমাগত দোয়া ইউনুস পড়ছেন। মহা বিপদে পড়লে এই দোয়া খুব কাজে লাগে। তিনি অতীতেও কয়েকবার বড় ধরনের বিপদে পড়েছিলেন, এই দোয়া পড়ে উদ্ধার পেয়েছেন। এবার কি পাবেন? আল্লাহ বারবার মানুষকে উদ্ধার করেন না, একজনকে তিনি কতবার উদ্ধার করবেন? ইউনুস নবীকে তিনি একবারই মাছের পেট থেকে নাজাত করেছিলেন। তিনি যদি আবারও মাছের পেটে ঢুকতেন তাহলে তাকে উদ্ধার করতেন কিনা কে জানে। হাবিবুর রহমানের বিপদের কারণ হলো তিনি খালি হাতে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন। ভেবে রেখেছিলেন মোতাহার সাহেবের কাছে যাবেন, তাকে বিপদের কথা বলবেন। তিনি নেত্রকোনায় ফিরে যাবার ভাড়ার টাকা দিয়ে দেবেন। মোতাহার সাহেবের মতো মানুষের জন্য এটা কোনো ব্যাপারই না। আল্লাহ পাকের কাজ বোঝা মুশকিল। এসে দেখেন সারে সর্বনাশ, মরা বাড়ি। যার কাছে টাকা চাইবেন সে মরে পড়ে আছে, মানুষের নকরের সওয়াল জবাবে অপেক্ষা করছে। পুলসিরাত কীভাবে পার হতে হবে সেই ভাবনাতেই সে অস্থির। তার কাছে টাকা চাইবে কি, সে নিজেই পারের করির চিন্তায় অস্থির। সে বাড়িতে মৃত্যুর মতো ভয়াবহ ঘটনা ঘটেছে, তাই অন্য কারো কাছেও টাকা ধার চাওয়া যাচ্ছে না। হাবিবুর রহমান ভেবেই পেলেন না তিনি মেয়েকে নিয়ে নেত্রকোনায় কীভাবে ফিরবেন। তার কাছে সর্বমোট 18 টাকা 50 পয়সা আছে। এই টাকায় হয়তোবা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাওয়া যাবে। তারপর রেলের টিকিট কিনবেন কিভাবে? বিনা টিকিটে যে ট্রেনে উঠবেন সে উপায়ও নেই। কমলাপুর স্টেশনে ব্যবস্থা ভিন্ন, স্টেশনে ঢোকার আগেই টিকিট চায়। ধরা গেল কোনো এক কৌশলে বিনা টিকিটেই স্টেশনে ঢুকলেন। এখানেই বিপদের শেষ না, ট্রেনের টিকিট চেক করবে। টিকিট চেকার যখন টিকিট চাইবে তখন তিনি কি বলবেন? এত বড় মেয়ের সামনে টিকিট চেকার যখন বলবে ট্রেন থেকে নামাবে, তখনই বা তিনি কি করবেন? তার পরিষ্কার মনে আছে একবার নান্দাইল রোড স্টেশনে মোবাইল কোর্ট বসেছে। বিনা টিকিটের 20-21 জন যাত্রী পাওয়া গেছে। ম্যাজিস্ট্রেটের হুকুমে তারা কানে ধরে 10 বার উঠবোস করেছে। তিনি মেয়ের জানালার দৃশ্য দেখে খুবই মজা পেয়েছেন, উচিত শিক্ষা হয়েছে। আল্লাপাক মনে হয় এতদিন পর সেই ঘটনার শোধ নিচ্ছেন। সেদিন তিনি নিশ্চয়ই তার উপর খুব রাগ হয়েছিলেন। বলেছিলেন, হে বান্দা, তুমি অন্যের অপমান দেখে মজা পেয়েছ, অন্যের লজ্জা দেখে আনন্দ করেছ, ইহার উচিত কর্ম নহে। একদিন এই অবস্থার ভিতর দিয়ে তোমাকেও যাইতে হবে, ইহাই তোমার বিধান। গ্রামে কথা আছে, যে যার নিন্দে তার দুয়ারে বসে কান্দে। হাবিবুর রহমান পুরোপুরি নিশ্চিত হয়ে গেলেন তার কপালে এই দুর্দশাই আছে, দুয়ারে বসে গলা ছেড়ে তাকেই কাঁদতে হবে। কমলাপুর রেল স্টেশনে ঢুকতে তার কোনো অসুবিধা হয়নি। টিকিট চেকার অন্যদের কাছে টিকিট চাইলেও তার কাছে চায়নি। ট্রেনের কামরায় তিনি ভালো সিটও পেয়ে গেছেন, জানালার পাশে সিট, কামরাও ফাঁকা, ভিড়ও নেই, সব ঠিকঠাক মতো এগোচ্ছে। এর ফল শুভ নাও হতে পারে। হাবিবুর রহমান ট্রেন ছাড়ার আগ মুহূর্তে স্টেশনের প্ল্যাটফর্মে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেন। তার দেখার বিষয় একটাই, টিকিট চেকার কোন কামরায় ওঠে।
তার মন একবার বলেছে এত ভয় পাবার কিছু নেই। পাকিস্তান আমলে ট্রেনে যখন কড়া চেকিং হতো, এখন তেমন কড়া চেকিং হয় না। পরীক্ষণেই মন বলছে জীবনের সবচেয়ে বড় অপমান আজই হতে হবে। মেয়ের সামনে তাকে হাজতে নিয়ে যাবে। হাবিবুর রহমানের হাতের শেষ সম্বল 5 টাকায় তিনি খরচ করে ফেললেন। মেয়ের জন্য একটা সাগর কলা, একটা বিস্কিট, এক কাপ চা কিনলেন। ট্রেন ছাড়তে দেরি আছে, বিনু কিছু খাওয়া দাওয়া করে নিক। মেয়েটা বড়াবাড়ি থেকে এসেছে, সারাদিন নিশ্চয়ই কিছু খায়নি। বিনু কোনো রকম আপত্তি না করে কলাটা খেলো, চায়ে ডুবিয়ে বিস্কিট খেলো, চায়ের শেষ ফোঁটাটা পর্যন্ত খেলো। মেয়েটা এত আগ্রহ করে খাচ্ছে দেখে হাবিবুর রহমানের চোখে পানি এসে গেল। আহা বেচারি, নিশ্চয়ই খুব খিদে লেগেছিল। বোঝাই যাচ্ছে মরা বাড়িতে সারাদিন সে কিছু খায়নি। তার কাছে টাকা থাকলে মেয়েটার জন্য 1 প্যাকেট বিরিয়ানি কিনতেন। তিনি দেখেছেন রেল স্টেশনের স্টলে প্যাকেট বিরিয়ানি বিক্রি হচ্ছে। ফুল প্লেট 50 টাকা, হাফ প্লেট 30 টাকা। হাফ প্লেটে 2 পিস মাংস, একটা চপ, অর্ধেকটা ডিমও আছে। হাবিবুর রহমান বললেন, মারে পান খাবি? বিনু বলল, খাবো। হাবিবুর রহমান মেয়ের জন্য মিষ্টি পান নিয়ে আসলেন। বিনু বলল, বাবা তুমি প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছো কেন? উঠে এসো। হাবিবুর রহমান বললেন, ট্রেনের বগির ভিতর কেমন দমবন্ধ লাগে। ট্রেন ছাড়ার আগে আমি উঠবো না রে মা। তাহলে তুমি জানালার কাছে থাকো, তুমি দূরে গেলে আমার অস্থির লাগে। এই কথাতে হাবিবুর রহমানের চোখ ভিজে এলো। তিনি দূরে গেলে মেয়েটার অস্থির লাগে। মেয়ের বিয়ে হয়ে যাবে, সে তো দূরে চলে যাবেই। আহারে বেচারি, খুব অস্থির থাকবে। বিনু বলল, বাবা তোমাকে এত চিন্তিত লাগছে কেন? হাবিবুর রহমান বিব্রত গলায় বললেন, চিন্তিত না রে মা, মনটা খারাপ। মানুষটা মরে গেল, একটা ভালো মানুষ পৃথিবী থেকে কমে গেল। উনি খুব ভালো মানুষ ছিলেন বাবা। অত্যাধিক ভালো রে মা। বিপদে পড়ে যতবার তার কাছে সাহায্যের জন্য গিয়েছি ততবার তিনি সাহায্য করেছেন। তার কাছে আমার যে ঋণ, তা যে কিভাবে শোধ করব তাই ভেবে পাচ্ছি না। সব ঋণ শোধ করতে হয় না, তাও ঠিক। তবে মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। গ্রামে ফিরে গিয়ে ওনার জন্য কোরআন মজিদ খতম দিব, কিছু ফকির মিসকিন খাওয়াবো। বিনু বলল, তুমি আবার ফকির মিসকিন কি খাওয়াবা? তুমি নিজেই তো ফকির। তাও সত্যি মা, অতি সত্যি। বাবা তুমি টিকিট কেটেছো? তোমাকে তো টিকিট কাটতে দেখলাম না। হাবিবুর রহমান চুপ করে রইলেন, কিছু বললেন না। বিনু বলল, তোমার কাছে কি টিকিট কেনার টাকা নাই? হাবিবুর রহমান তাও জবাব দিলেন না। লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। বিনু বলল, যাও টিকিট কেটে আনো, আমার কাছে টাকা আছে। তুই টাকা কোথায় পেলি? চাচি দিয়েছেন। হঠাৎ তোকে টাকা দিলেন? তুই চেয়েছিলি? ছি, আমি চাইবো কেন? তুমি একটা চিঠি লিখেছিলে না, টাকা নেই বলে আমাকে নিতে আসতে পারছো না। এই চিঠিটা উনি পড়েছিলেন, আমার মনে হয় এই জন্যই টাকা দিয়েছেন। আমি নিতে চাইনি, উনি জোর করেই দিয়েছেন। কত টাকা? 2000 টাকা। হাবিবুর রহমানের গলা ধরে এলো। তিনি বললেন, অতি মহিয়সী মহিলা, ঠিক না রে মা? কত বড় বিপদ তার মাথার উপর। স্বামী মারা গেছে, সব আওলা ঝাওলা, এর মধ্যেও তিনি মনে রেখেছেন তোর হাত খালি। আল্লাহ পাক যে বেহেশত তৈরি করে রেখেছেন, সেই বেহেশতে আমার মতো নাদানের জন্য না, এইসব মানুষের জন্য। বুঝলি মা, আমি ঠিক করেছি, শুভ্র সাহেবের মায়ের জন্য আমি কোরআন খতম দিব, ফকির মিসকিন খাওয়াবো। যাকে তোমার পছন্দ হয় তার জন্যই তুমি কোরআন খতম দাও, ফকির মিসকিন খাও। তোমার জীবন তো কেটে যাবে কোরআন খতম দিতে দিতে, আর ফকির মিসকিন খাওয়াতে খাওয়াতে। মাগো, এটাও আল্লাহ পাকের নির্ধারণ করা। আল্লাহ পাক আমার জন্য কোরআন পাঠ নির্ধারণ করেছেন, আমি কি করব বল? ট্রেন ছেড়ে দিয়েছে। হাবিবুর রহমান মেয়ের পাশে বসে আছেন। তার মন আনন্দে পরিপূর্ণ, কারণ তিনি টিকিট কেটেছেন। হাফ প্লেট বিরিয়ানি কিনে মেয়েকে খাইয়েছেন। মেয়ে বাবার ঘাড়ে মাথা রেখে ঘুমোচ্ছে। ঘুমের মধ্যে মেয়েটা বোধহয় দুঃস্বপ্ন দেখছে, কেঁপে কেঁপে উঠছে। হাবিবুর রহমান জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। জানালার বাইরে ঘন অন্ধকার, সেই অন্ধকার দেখতেও তার ভালো লাগছে। তিনি মনে মনে তার মেয়ের জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছেন, হে আল্লাহ পাক, হে গফুরুর রাহিম, তুমি দয়া করে আমার মেয়েকে, বড়ই ভালো মেয়ে, বড়ই লক্ষ্মী মেয়ে, তার জীবনটা তুমি আনন্দে পরিপূর্ণ করে দাও।
তোমার অসীম দয়া, তার এক বিন্দু যদি তুমি আমার মেয়েকে দাও, তোমার দয়া তাতে কমবে না গো। এই নিশিরাতে আমি আমার মেয়ের হয়ে তোমার দরবারে হাত তুললাম। জানালা দিয়ে হু হু করে বাতাস আসছে। হাবিবুর রহমান চিন্তিত বোধ করছেন, মেয়েটার না আবার ঠান্ডা লেগে যায়। পাতলা চাদর থাকলে মেয়েটাকে ঢেকে দিতে পারতেন। ট্রেনের খোলা জানালার হাওয়া খুব খারাপ, ঠান্ডাটা বুকে বসে যায়। তার একবার এরকম ঠান্ডা লেগেছিল। তাবলিগ জামাতে মুসল্লিদের সঙ্গে চিটাগাং যাচ্ছিলেন। জানালার কাছে বসেছিলেন। ঠান্ডা একেবারে বুকে বসে গিয়েছিল। জীবন মরণ সমস্যা। মুসল্লিরা তাকে চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে বারান্দায় রেখে বান্দরবান চলে গেল। চিটাগাংয়ে তিনি কাউকে চেনেন না, সঙ্গে টাকা পয়সাও নেই। আল্লাহর অসীম মেহেরবানি, ডাক্তাররা তাকে হাসপাতালে ভর্তি করিয়ে নিল। তার চিকিৎসা করল খুবই অল্প বয়সী একজন মেয়ে ডাক্তার। এক রাতে তিনি নিশ্চিত হলেন মারা যাচ্ছেন। অল্প বয়সী মেয়েটা ছোটাছুটি করলো অক্সিজেনের জন্য। মেয়েটাকে দেখে মনে হলো খুব ভয় পাচ্ছে। তিনি মনে মনে বললেন, মাগো, তুমি ভয় পেও না, মৃত্যু আল্লাহ পাকের বিধান। কোরআন মজিদে তিনি স্পষ্ট বলেছেন, প্রতিটি জীবিত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মাগো, তুমি যে সেবা এই অচেনা অজানা মানুষটার জন্য করেছ, আল্লাপাক তোমাকে তার পুরস্কার অতি অবশ্য দিবেন। আমি নিজেও খাস দিলে অন্তর থেকে তোমার জন্য দোয়া করে দিলাম। আমি নাদান, হয়তো পুলসিরাত পার হতে পারবো না, কিন্তু মা, তুমি হাসি মুখে পার হবা। সেই যাত্রায় আল্লাপাকের দরবারে তার হায়াত মঞ্জুর হয়েছিল। তিনি সুস্থ হয়ে উঠতে পেরেছিলেন। ডাক্তার মেয়েটা শাসনের ভঙ্গিতে আঙুল উঠিয়ে তাকে বলেছিল, এরকম ঠান্ডা আর লাগাবেন না, আপনার নিউমোনিয়া হয়েছিল, দুটো লাংসই এফেক্টেড। কি বিশ্রী অবস্থা, একদম হাসবেন না, আপনার হাসি আমার একেবারেই ভালো লাগে না। আপনি কি মনে করেন শীতের কাপড় ছাড়া বাড়ি থেকে বের হলেন কিভাবে? তার তখন বলতে ইচ্ছে করছিল, মাগো, আমার অন্তরের একটা ইচ্ছা আছে যে পিতামাতা তোমার মতো সুসন্তানের জন্ম দিয়েছেন, তাদের সঙ্গে মোলাকাত করা। তিনি তার মনের কথা মেয়েটিকে বলতে পারেননি, সাহসে কুলায়নি, কারণ মেয়ে ডাক্তারটা বদরাগী, কথায় কথায় সবাইকে ধমকাধমকি করে। আচ্ছা, বিনু প্রসঙ্গেও কি কোনোদিন লোকজন বলবে, বিনুর মতো সুসন্তানের যে পিতামাতা, তার সঙ্গে দেখা হতে পারলে ভালো লাগতো? অবশ্যই বলবে, বিনু সেই জাতের মেয়ে। কে জানে, হয়তো শুভ্রর বাবা মাও এমন কথা বলবেন। শুভ্রর মা নিশ্চয়ই মনে মনে ভাববেন, এরকম একটা মেয়ে তার ছেলের বউ হলে ভালো হতো। বিনু ঘুম ভেঙে উঠে বসল। হাবিবুর রহমান ব্যস্ত হয়ে বললেন, পানি খাবি মা? এক বোতল পানি কিনে রেখেছি। না, খাবো না। জানালার কাচটা নামাই দিই, ঠান্ডা বাতাস আসছে। জানালা খোলা থাকুক। বাবা, দেখো তো আমার জ্বর আসছে কিনা। হাবিবুর রহমান মেয়ের কপালে হাত দিয়ে চমকে উঠলেন। কপালটা গরম। চিন্তিত হবার মতো কিছু না, কিন্তু তার চিন্তা লাগছে। তিনি বললেন, আমার কাঁধে মাথা রেখে শুয়ে থাক। হুম, ঘুম কেটে গেছে। হাবিবুর রহমান মেয়ের দিকে ঝুঁকে এলেন। শুভ্রর মা তোকে খুবই পছন্দ করেন, তাই না রে? করেন। অতি মহিয়সী মহিলা। নিজের এত বড় বিপদের মাথায় ঠান্ডা রেখেও তোকে টাকা দিলেন, ভাবা যায় না। টাকা আছে, দিয়েছে। ওনাকে অসম্মান করে এ ধরনের কথা বলবি না। টাকা অনেকেরই আছে, কয়জনই বা টাকা বিলায়। ঠিক বলেছি না? মানুষের মধ্যে ভালো মন্দ দুইটাই আছে। ভালোটার কথা বলতে হয়, মন্দটা চেপে রাখতে হয়। সহি হাদিসে আছে, যে ব্যক্তি অন্যের ভালো গুণ নিয়ে আলোচনা করে, মন্দ বিষয়ে নীরব থাকে, আল্লাপাক তার ভেতর থেকে মন্দ উঠায় নেন। তাহলে তো বাবা তোমার মধ্যে কোনো মন্দ নেই, আল্লাপাক সব উঠায় নিয়েছেন। তোমার চোখে তো সবাই ভালো। মানুষ যদি ভালো হয় আমি কি করব বল? যে ভালো তাকে তো আর আমি জোর করে মন্দ বলতে পারি না। হাবিবুর রহমান আবারও মেয়ের কপালে হাত দিলেন। জ্বর সামান্য বেড়েছে, বাড়তে যখন শুরু করেছে তখন আরও বাড়বে। আল্লাহ পাকের সব কাজের পেছনে ভালো কিছু আছে। এই যে মেয়েটার জ্বর বাড়ছে, এরও অবশ্যই ভালো দিক আছে, তিনি ধরতে পারছেন না। বিনু? শরীর কি বেশি খারাপ লাগছে? না। আমরা মনে হয় একটা ভুল করলাম মা। কি ভুল? একটা মানুষ মারা গেছে, পরিবারের উপর দিয়ে একটা ধকল যাচ্ছে। এই সময় আমাদের উচিত ছিল তাদের পাশে থাকা, সান্ত্বনা দেয়া, বিশেষ করে শুভ্র। ওনার সান্ত্বনার দরকার নেই বাবা। কেন? উনি তোমার আমার মতো না, খুব আলাদা। একটা ঘটনা বললেই বুঝবে।
ওনার বাবা মারা গেছেন। উনি সেই খবর পেয়েছেন। খবর পাওয়ার পর খুব স্বাভাবিকভাবে মায়ের সঙ্গে বসে চা খেয়েছেন। তার কিছুক্ষণ পরই আমাকে বারান্দায় ডেকে নিয়ে গভীর ভঙ্গিতে একটা বক্তৃতা দিয়েছেন। কী বক্তৃতা? উনি বললেন, রাস্তায় যে ইলেকট্রিক পোলগুলি দেখছি সেগুলো দুটো তার আছে, একটা দিয়ে ইলেকট্রিসিটি পাস করে। কোনো পাখি যদি সেই তার স্পষ্ট করে তবে তার অবধারিত মৃত্যু। পাখিরা এই ঘটনা জানে। এসো নিজের চোখে দেখবে কাক ইলেকট্রিক তারে বসার আগে কি করে। এই বলে তিনি আমাকে কাক দেখালেন। হাবিবুর রহমান আগ্রহের সঙ্গে বললেন, শুভ্র কি তোকে পছন্দ করে? বিনু হাই তুলতে তুলতে বলল, উনি কাউকে পছন্দও করেন না, আবার অপছন্দও করেন না। ট্রেন দ্রুত গতিতে ছুটছে। বিনু জানালা দিয়ে তাকিয়ে আছে বাইরে। চলমান অন্ধকার দেখছে। বিনু, কি? একটা সুসংবাদ আছে। সুসংবাদ না, আসলে তোর জন্য খুবই দুঃসংবাদ। বলো শুনি। থাক, বাড়ি গিয়ে শুনবি। দুঃসংবাদ শুনে এখন আর আমার কিছু হবে না। মস্ত বড় দুঃসংবাদেও মাথা ঠান্ডা রাখার কৌশল আমি শিখেছি। শুভ্রর কাছে শিখেছিস? হ্যাঁ, এক একজন মানুষের কাছ থেকে এক একটা জিনিস শেখা যায়। এখন বলো, দুঃসংবাদটা কি? লিচু গাছটা তোর মা কেটে ফেলেছে। ও, কাজটা সে খুবই অন্যায় করেছে। তুই তোর মার উপর কোনো রাগ রাখবি না। মা যত বড়ই অন্যায় করুক, তার উপর রাগ করা কঠিন নিষেধ। পিতা অন্যায় করলে তার উপর রাগ করা যায়, মার উপর রাগ করা যায় না। আমি রাগ করিনি। আলহামদুলিল্লাহ, শুনে বড় খুশি হলাম, বড়ই খুশি হলাম। বিনু আবারও জানালা দিয়ে মুখ বের করলো। তার খুবই কান্না পাচ্ছে। কেন কান্না পাচ্ছে সে বুঝতে পারছে না।